এই রে রমেশ, তোর সাথে এইটা কে? তোকে তো পাঠিয়েছিলাম কাজ করতে, তুই সাথে এটা কাকে এনেছিস? জবাব দে, জবাব দিচ্ছিস না কেন? মা, ওর নাম পূর্ণিমা। জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল। মেয়েটাকে দেখে আমার খুবই মায়া হয়, তাই আমি ওকে বিয়ে করে এনেছি। ও আমার বিয়ে করা স্ত্রী, মা। এই মুখ পোড়া, বিয়ে কি কোনো ছেলে খেলা যে যেখান থেকে পারবি যাকে তাকে ধরে নিয়ে আসবি? আর তুই তো একটা টাকাও কামানোর রোজগার করার মুরদও নেই, আর তুই আরেকজনকে বিয়ে করে এনেছিস? বড় ভাইয়ের টাকায় চলিস, লজ্জা নেই? এই বিয়ে আমি মানি না। কি কুৎসিত একটা মেয়ে ধরে এনেছে। মিনতি, মানুষের সৌন্দর্য থাকে তার মনে, চেহারায় নয়। ছেলেটা মানলাম ভুল করেছে, কিন্তু এখন নতুন বউয়ের সামনে এভাবে অপমান না করলেই নয়। এই বুড়ো, চুপ থাকো। সারাদিন শুধু ছোট ছেলের পক্ষপাতিত্ব। তা ছোট ছেলে কয় টাকা রোজগার করে খাইয়েছে? বড় ছেলে না থাকলে তো কবে পটল তুলতে। তোমার জন্যই ছেলেটা বিগড়েছে। মা, তুমি শান্ত হও। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমায় বলছি, পূর্ণিমা এই ঘরের ভালোই করবে। ও অনেক লক্ষ্মী একটা বউ হয়ে দেখাবে। হ্যাঁ মা, আমাদের ভুল হয়ে গেছে। মা বাবা হিসাবে আপনারা আমাদের ক্ষমা করে দিন মা। এই সংসারের সব সময় আমি ভালো চাইবো। দেখেছো, তোমার ছোট ভাইকে আন্ডে পিণ্ডে গিলালে, আর এখন কিনা আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে কোন জায়গার কোন অজাত মেয়েকে। দেখতে কি কুৎসিত। চেছে। ছেলে মানুষ ভুল করে নিয়েছে, তাছাড়া এমনিও ওর বিয়ের বয়স হচ্ছিল। তা খুব একটা খারাপ কাজও করেনি মালা, বুঝলে? যা করেছে করেছে, ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? তোমার ভাইয়ের নিজের তো 2 টাকা কামানোর মুরদ নেই, তার উপর আরেকজনকে জুটিয়েছে। এখন তো ওকেও আমাদেরই পালতে হবে। তুমি একা আর কজনের দায়িত্ব নেবে? তোমার বুড়ো মা বাপের পিছনেও তো কত কত টাকা যায়। এত কিছু কি করে মানবো আমি? হ্যাঁ, মরণ। দেখো মালা, তুমি তো কয়দিন আগেই বলছিলে তোমার একটা কাজের মেয়ে দরকার। ঘরের সব কাজ একা করতে তোমার কষ্ট হয়। এখন থেকে ছোটদের বউকে দিয়েই সব কাজ করাবে। আমাদের মাইনেও দিতে হবে না, ঘরের কাজগুলোও হয়ে যাবে। মা, আজকে দুপুরে বাসা সকলের জন্য কি রান্না করব গো? বাবা বাবা, কত ভক্তি! তা অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝেছো? যাও, তোমার শ্বশুর আমার জন্য আর আমার বড় ছেলের বউয়ের জন্য দেশি মুরগ ভুনা করো, আর একটু ডালও করবে। মা, আপনার ছোট ছেলে আর আমার জন্য দেশি মুরগ রান্না করব না? আমাদেরও তো খেতে ইচ্ছা করছে অনেক। তোমার স্বামীর তো 2 টাকা কামানোর কোনো যোগ্যতা নেই, আবার দেশি মুরগির রান চেবোতে চাও? বাসি ভাত আর ডাল আছে, সেগুলোই খাবে তোমরা। ঠিক আছে মা, আমরা সেগুলোই খেয়ে নিব। আমি গিয়ে দুপুরের রান্না বসিয়ে দিচ্ছি। এরপর পূর্ণিমা দুপুরের রান্না বান্না করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এই বাড়ির কেউ আমায় পছন্দ করে না। যে করেই হোক সকলের মন আমাকে জয় করতেই হবে, করতেই হবে। বড় বৌমা, তোমার শ্বশুরের শরীরটা বেশ খারাপ, ওষুধগুলো ফুরিয়ে গেছে। ওষুধের টাকা লাগতো বৌমা, যদি কয়টা টাকা দিতে। ঠিক আছে ঠিক আছে, আপনার ছেলে আসলে আপনার ছেলেকে পাঠিয়ে দিব। তা আপনার ছোট বউকে সেই কখন বলেছিলাম আমার চান করার জল দিতে, এখনো আমার জলটা দেয়নি। আমি কখন গোসল করব বলুন তো মা? ঠিক আছে মা, আমি ওকে এখনই তোমার চান করার জল দিতে বলছি। ও মা, মুখে ওটা কি লাগিয়েছো? আমায় একটু দেবে নাকি? আমিও লাগাতাম। ও মা, এই বুড়ি বয়সে আপনার শখ তো কম নয়, আপনি এগুলো কেন লাগাবেন? এগুলো আমি লাগিয়েছি হলুদ বাটা, সুন্দরী হওয়ার জন্য। জানতো এখান থেকে। কি রে ছোট বউ, সেই কোন সকালে তোকে আমি রান্নাঘরে 2টা রান্না করতে পাঠিয়েছি, এখনো রান্নাঘরেই বসে আছিস? মা, আমি এর আগে কোনোদিন রান্নাবান্না করিনি তো, তাই দেরি হয়ে যাচ্ছে মা। এই তো প্রায় শেষের দিকে। আপনার কিছু লাগবে মা? বড় বউ চান করবে, চান করার জল এক্ষুনি নিয়ে আয় যা। আমার বড় বৌমার মাথা গরম হলে সমস্যা আছে কিন্তু। জলদি যা বলছি, দেরি করিস না। মা বাপ কিছু শিখায়নি? এতক্ষণ লাগে নাকি একটা কাজ করতে? যত সব। মা, আমি মশলাটুক বেটে এরপর দিদির চান করার জল আনছি। ওসব চলবে না, আগে বড় বৌমার চান করার জল এনে দে, এরপর বাকি সব কাজ করবি। বড় বৌমা যদি খেপে যায়, তখন তোর স্বামী কি আমাদের চালাতে পারবে? সেটার তো মুরদ নেই। যা এক্ষুনি, দেরি করিস না। এরপর পূর্ণিমা জল আনতে চলে যায়।
এই মেয়ে দাঁড়াও, তুমি কে গো? তোমায় তো এর আগে এই গ্রামে কোনোদিনই দেখিনি বাবা। আমি মল্লির বাড়ির ছোট ছেলের বউ, নতুন বিয়ে হয়েছে তো আমাদের, তাই হয়তো বা তোমরা আমায় চিনতে পারছো না। ও মা, ওই যে মিনতি মাসিমার সে বেকার ছেলের বউ তুমি? দিন শেষে এরকম কালি মেয়ের মাঝে কি খুঁজে পেলো যে একেই বিয়ে করলো? হ্যাঁ রে, তা যা বলেছিস, প্রথমে দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম, এমন কালি জীবনে দেখিনি রে। আমি মানছি আমি কালো, কিন্তু আমার এই গায়ের রং তো আমি তৈরি করিনি, ঈশ্বর আমায় তৈরি করেছে। তোমরা কেন ঈশ্বরের সৃষ্টি নিয়ে এভাবে হাসতামশা করছো? আর মানুষের সৌন্দর্য থাকে তার মনে। ও, এগুলো কোনো খাবার হয়েছে? দেখতে যেমন কুৎসিত, রান্নাটাও কুৎসিত। আগা মাথা নুন ঝাল কিছুই ঠিক নেই। আমার খাবারটাই নষ্ট দুপুরের। দিদি, আমি আসলে প্রথম রান্না করেছি তো, তাই হয়তো বা একটু কম বেশি হয়ে গেছি। আমি অনেক চেষ্টা করেছি ভালো করার। আহ, তোর চেষ্টা দিয়ে আমার কি হবে রে? এখন যে আমার দুপুরের খাবারটা নষ্ট হয়ে গেল, আমার স্বামীর টাকা দিয়ে এই সব খাবার কেনা, এখন কি হবে? কে খাবে এই খাবারগুলো শুনি আমি? বড় বউ, ছোট বৌমার রান্না তো অতটাও খারাপ হয়নি তুমি যতটা বলছো। মেয়েটা তো এই বাড়িতে আসতে না আসতেই রান্না শুরু করে দিয়েছে। তুমি তো কোনোদিন এ বাড়িতে একটি কাজও করনি, তা তোমার কি এমন করা সাজে নাকি? মা, দেখেছেন আপনার স্বামী আমার বিপক্ষে কথা বলছে? আর আমার স্বামী যদি আপনাদের টাকা দিয়ে এতদিন না পুষতো, আপনারা তো কবেই পথে বসে মরতেন। আপনি কি কিছু বলবেন না মা? হ্যাঁ গো, তোমার মাথা কি ঠিক আছে? তুমি বড় বউয়ের সাথে এভাবে কথা বলছো? আমার বড় বৌমা কেন রান্নাঘরে যাবে? সে হলো খানদানি বংশের মেয়ে। এই ছোট লোক বাড়ির মেয়ে যদি এইটুক রান্নাও না পারে, কথা শোনালেও দোষ। মা, আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে আমি আরো সতর্ক হয়ে রান্না করব, আমায় ক্ষমা করুন। কি গো, সারাদিন তো বাইরে ছিলে, কোনো কাজকর্ম কি খুঁজে পেয়েছো? না গিন্নি, এখনো কোনো কাজকর্মর খোঁজ খবর হয়নি। তো তোমার মুখটা অমন পানসে দেখাচ্ছে কেন? কি হয়েছে গিন্নি, বলো আমায়। তোমার বাড়ির কেউ আমায় পছন্দ করে না। অনেক চেষ্টা করছি, তাও কারো মন জোগাতে পারছি না। মনে হচ্ছে এ বাড়িতে আমার আর থাকা হবে না গো। তুমি জলদি কিছু একটা করো না, এই বাড়ি ছেড়ে আমি চলে যেতে চাই, আর ভালো লাগে না। তুমি কষ্ট পেও না বউ, আমরা না জানিয়ে বিয়ে করে নিয়েছি তো, তাই সবার মনে কষ্ট। একটু দিন যেতে দাও, সবাই ঠিক তোমায় আপন করে নেবে। তুমি আর একটু ধৈর্য ধরো বউ, সব ঠিক হয়ে যাবে। কি গো বিআইন, আপনার ছেলে নাকি না জানিয়ে কোন একটা অজাত মেয়েকে বিয়ে করে নিয়েছে, সেই খবর পেয়েই ছুটে এলাম। হ্যাঁ গো দিদি, এমন এক মেয়েকে বিয়ে করেছে যার দুকুলে কোনো বংশ পরিচয়ই নেই। জানো না তো মা, বংশ পরিচয় নেই সেটা এক কথা, দেখতে এমন কালো কুৎসিত যে মানুষের সামনে পরিচয় দিতেও লজ্জা করে। তার উপর আমার স্বামীর এক ইনকামের উপর সম্পূর্ণ সংসার নির্ভরশীল। এখন আবার নতুন একজন এসেছে, এত চাপে আমার স্বামীটার না জানি কি হয়। তা বিয়াই, আপনার বেকার ছেলে এত বড় সাহস কি করে হলো না জানিয়ে বিয়ে করার? আমার জামাইটা আর কত সামলাবে? আপনার ছেলেকে ঘাড়ে ধরে বের করে দিচ্ছেন না কেন গো? আমি মানছি আমার ছোট ছেলেটা ভুল করেছে, কিন্তু ওকে বের কি করে করি দেই দিদি? ও তো আমার পেটেরই সন্তান। কিছুদিন পর ওর একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে, তখন। আর কাজের ব্যবস্থা? কবে কাজের ব্যবস্থা হবে? আপনার ছোট ছেলের কাজের ব্যবস্থা হতে হতে আপনার বড় ছেলের শ্মশানে ওঠার সময় হয়ে যাবে। এই যে মা, তুমি নাকি সোনালির কাছে বলেছো বাবার ওষুধের টাকা লাগবে। এই টাকাগুলো রাখো মা, পরে লাগলে আরও দেবো। তুই না থাকলে এই বুড়ো বুড়ির যে কি দশা হতো কে জানে। তোর ছোট ভাইয়ের তো কোনো চিন্তাই নেই আমাদের নিয়ে। তা বলছিলাম যে বাবা, তাহলে তুই তোর ছোট ভাইয়েরও তো একটা গতি করে দিতে পারিস রে বাবা। ছেলেটা আর কতদিন তোর ঘাড়ে বসে খাবে বলতো? একটু দেখ না বাবা তোর ভাইটাকে। হ্যাঁ বাবা, আমিও সেটা ভেবেছি। আজকেই ছোটনকে আমার চালের গুদামে একটা ছোটোখাটো কাজের ব্যবস্থা করে দিব, ভালো মাইনেও দিব ওকে। এভাবে আমার আঁচলে ওকে আর কয়দিন খাবো। বাবারে, তোর মতো ছেলে অনেক পূর্ণ করেছিলাম বলেই পেটে ধরেছিলাম রে সোনা। আরে দাদা,
এত বড় গুদাম, এটা কি তোর? বাবারে বাবা! হ্যাঁ রে ছোটন, এটা আমারই গুদাম। আজকে থেকে এখানে তুই কাজ করবি, আমি তোকে মাইনে দিব। আর কত এভাবে বেকার চলবি? নিজের কথা না ভাবলেও তোকে তো তোর বউয়ের কথা ভাবতে হবে। কাল থেকে নিয়মিত কাজে লাগবি, কেমন? আজ বিকালে আমি চলে যাব সোনালি মা। তা দেখলাম জামাই বাবাজি তোর বেকার দেবরটাকে নিজের গুদামে কাজে রেখেছে। হ্যাঁ মা, আমি তো ওকে বলেছিলাম কাজ দিতে। এভাবে বেকার বসে আমার স্বামীর টাকা ধ্বংস না করে একটু কর্ম করে খাক, তাও ভালো হবে। কেন মা, কোনো সমস্যা? আরে বোকামে, তুই তো একবার আমার সাথে পরামর্শ করে নিবি। তোর এই বেকার দেবর বেকার থাকলেই তো ভালো ছিল। এখন যে তুই ওকে কর্মজীবী করে তুলছিস, কদিন পর তো এই বাড়ির সম্পদে ভাগ বসাবে, তখন কি হবে ভেবে দেখেছিস? এইভাবে তো ভেবে দেখিনি। আমার স্বামী এই বাড়ির পিছনে এত কষ্ট করলো, আর সেই সম্পদের সময় ভাগ যখন হবে আমি মানতে পারবো না। তার আগে আমি এই ছোট ভাই আর বউকে বিদায় করব। মা, আপনি অমন করে কাঁদছেন কেন মা? কি হয়েছে মা, কি হয়েছে বলুন মা। আহা মা, এই বুড়ো বয়সে ন্যাকামোর কান্না বাদ দিয়ে বলুন না, কি হলো? বাবার কি কিছু হয়েছে? আমার বড় ছেলে কালকে তোমার শ্বশুরের ওষুধ কেনার কিছু টাকা দিয়েছিল। টাকাটা এই পাশে রেখেছিলাম, এখন সকাল থেকে আর টাকাটা পাচ্ছি না। তোমার শ্বশুরের শরীরটাও খারাপ। এ কি মা, এ কি বলছেন? এই ঘরে তো বাহিরের কেউই আসেনি, তাহলে টাকাটা কোথায় গেল মা? আমি তো বুঝতে পারছি না। বাহিরের কেউ আশা লাগবে? তুই তো চোর। মা, বিশ্বাস করুন, আপনার ওই টাকাটা আপনার এই ছোট বউই নিয়েছে। ওর ঘরে গিয়ে একবার পরখ করবেন। চলুন চলুন মা। এ কি বলছো বৌমা? ছোট বউ আর যাই হোক, কিন্তু ও চুরি কেন করবে? ওর শ্বশুরের টাকা, তাও এ হয় না মা, এ হয় না। এই কথা শুনে সোনালি রেগে গিয়ে বলে, মরণ, ছোট বউকে এত ভালো ভাবেন যখন, তাহলে আমার স্বামীর কামাই খাওয়া বন্ধ করে দিন। এরপর পূর্ণিমার ঘরেই সেই টাকা পাওয়া যায়। বিশ্বাস করুন মা, আমি জানি না আমার ঘরে এই টাকা কি করে আসলো, আমি জানি না। সব চোরই এইরকম নিষ্পাপ সাজে ধরা খাওয়ার পরে। দেখেছেন মা, খুব তো ভালো ভাবছিলেন, এখন কি বলবেন বলুন? ছি ছোট বউ, তোর থেকে আমার এমন আশা ছিল না। তোকে আমি অপছন্দ করতাম, কিন্তু তুই যে এত বড় চুন্নি সেটা আমি বুঝিনি। এই জন্যই লোকে বলে জাতের বে কালো ভালো, তোর তো জাতই নেই। ছি 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 ছি। মা, বিশ্বাস করুন, আমি ষড়যন্ত্রের শিকার। এই টাকা আমি নেইনি মা। আমার যদি কিছু লাগতো আমি তো আপনার কাছেই চাইতাম মা। আমায় বিশ্বাস করুন মা। হয়েছে হয়েছে, আর তোকে কেউ বিশ্বাস করবে না। মা, এই চুন্নিকে যদি ঘরে রাখেন, কোন দিন দেখবেন আরো কিছু চুরি করেছে। ওকে বিদায় করুন। তখনই রমেশ সেখানে আসে। আরে বউ, তুমি এভাবে কাঁদছো কেন? মা, বৌদি, তোমরা এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে, কি হয়েছে? আর কি হবে রে খোকা, এই তুই কোন মেয়েকে বিয়ে করেছিস যে কিনা নিজের অসুস্থ শ্বশুরের টাকাটাও চুরি করতে ছাড়ে না রে বাবা। ছি 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 ছি, এই মেয়ে নিয়ে সংসার করবি কি করে তুই? হ্যাঁ, এই জন্যই জাতের মেয়ে দেখে বিয়ে করা ভালো। আমাদের থেকে লুকিয়ে কোন একটা মেয়েকে বিয়ে করেছো যে তোমার বাবার ওষুধের টাকা পর্যন্ত চুরি করতে ছাড়েনি। এমন বউ নিয়ে আবার বড়াই করো তুমি? ছে 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 ছে। বিশ্বাস করো, আমি জানি না এই টাকা আমার ঘরে কি করে এলো। আমি এই টাকা চুরি করিনি গো। তুমি অন্তত আমায় বিশ্বাস করো। ওরা আমায় বিশ্বাস করছে না গো, করছে না। আমি কোনোদিনই মানি না, আমার পূর্ণিমা কোনোদিনই এই কাজ করতে পারে না। আমার বউকে আমি ভালোভাবে চিনি, নিশ্চয়ই এর পিছনে কারো ষড়যন্ত্র আছে। বৌদি, নিশ্চয়ই তুমি এই টাকাটা এখানে রেখেছো। কি কি বললে? মা, দেখেছেন আপনার ছেলে নিজের বউয়ের দোষ ঢাকার জন্য নিজের বৌদিকে অপবাদ দিচ্ছে। যারা না থাকলে সে না খেয়ে মরতো। কিছু বলবেন নাকি আমার স্বামীকে আমি ডাকবো এখন? মা, বলুন, আপনি বলুন কিছু। এই, তোর সাহস কি করে হলো নিজের মা তুল্য বৌদির সাথে এভাবে কথা বলতে? তোর দাদা বৌদি যে কবে থেকে তোকে লালচে পালছে সেটা কি তুই জানিস? এ বাড়িতে থাকতে হলে তোর দাদা বৌদির গোলামি করেই খেতে হবে তোকে আর তোর বউকে, বুঝেছিস? এক্ষুনি ক্ষমা চা তোর বৌদির কাছে। আমি কারো কাছে ক্ষমা চাইবো না, আর আমি আমার বউয়ের অপমানও আর সহ্য করব না। এই বাড়িতেই আমি আর থাকবো না।
তুমি থাকো তোমার ভালো বউ আর ভালো ছেলেকে নিয়ে। পূর্ণিমা, এক্ষুনি তুমি আমার সাথে চলো, চলো। এরপর রমেশ তার বউকে নিয়ে বাড়ি ছেড়ে পাশের গ্রামের ছোট্ট একটা বাড়িতে চলে যায়। ভালোই তো তোমার দাদার কারখানায় কাজ করছিলে, কি দরকার ছিল সব কাজকর্ম ফেলে আমায় নিয়ে চলে আসার? এবার কি হবে? ভাগ্যে যা আছে তাই হবে বউ। আমি এই জায়গায় খুঁজে খুঁজে কোনো একটা কাজ ঠিক বের করে নেব। আমার জন্য তোমার জীবনের যত কষ্ট, আমি তোমার জীবনের এক মস্ত বড় অশুভ নারী। আমার কারণে আজকে তুমি ঘর ছাড়া হলে। আমার আমার মতো মেয়ে তোমার জীবনে থাকার কোনো দরকারই নেই। নিজেকে দোষারোপ করো না পূর্ণিমা, তুমি আমার জীবনের এক অমূল্য রতন। তোমায় যে আমি খুবই ভালোবাসি। এরপর থেকে রমেশ সারা দিন অনেক কষ্ট করে সব জায়গায় কাজ খুঁজতে থাকে। কোথাও সে কাজ পায় না। অবশেষে জমিদার বাড়িতে রমেশের মালি পদে কাজ হয়ে যায়। পরদিন সকালে রমেশ জমিদার বাড়িতে কাজে যাচ্ছিল। হঠাৎ জমিদার গিন্নিকে পথে দেখে। তোমাকে অসংখ্য ধন্যবাদ রমেশ, তুমি সময় মতো আমার স্ত্রীকে ঘরে নিয়ে এসেছো, না হলে যে কি হতো কে জানে। কিছু মনে না করলে আপনায় আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। গিন্নিমা কেন এরকম পথে ঘাটে পাগলের মতো ঘুরে বেড়ায়, আমায় যদি একটু বলতেন। আসলে আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের একমাত্র আদরের মেয়ে রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এরপর আমরা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পাইনি, সে আর ফিরে আসেনি। সেই কষ্টে আমার স্ত্রী এরকম পাগলের মতো আজও তাকে খুঁজে বেড়ায়। সে আর কাউকেই চিনতে পারে না, একেবারে পাগলের মতো হয়ে গেছে মেয়েটার জন্য। না জানি আমার মেয়েটা কোথায় আছে। জমিদার বাবু, কিছু মনে না করলে আপনার কন্যার ছবিটি আমায় দেখাতে পারবেন? যদি আমি কোনো সময় তার দেখা পেয়ে যেতাম তাহলে। পাশের ঘরে ওর ছবি রাখা আছে, তুমি গিয়ে দেখে নাও। আমি আর ওর ঘরে যাই না, ওর ছবিটা দেখলে আমার যে বুকটা মুচড়ে ওঠে। এরপর রমেশ জমিদার কন্যার ছবি দেখে অবাক হয়ে যায়। কি গো, আজ এত জলদি চলে এলে? নিশ্চয়ই জমিদার জলদি ছুটি দিয়েছে। চলো বাড়ি চলো, আমি তোমায় খাবার দিচ্ছি, চলো। না গিন্নি, আমি তো বাড়িতে খাবার খেতে আসিনি। আমি তোমার পরিচয় খুঁজে পেয়েছি গিন্নি। কে তোমার মা বাবা আমি জেনে গিয়েছি। তুমি চলো আমার সাথে এক্ষুনি, চলো। এসব তুমি কি বলছো? আমরা একটা অন্য গ্রামে এসেছি। এই গ্রামে তুমি আমার মা বাবাকে কি করে খুঁজে পেলে গো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি সব বুঝতে পারবে। আমার সাথে এক্ষুনি জমিদার বাড়িতে চলো, সবটা খোলসা হয়ে যাবে। উঠো গিন্নি। এরপর তারা দুইজন মিলে জমিদার বাড়িতে যেতে থাকে। সেই কোন সকাল থেকে বুড়ো বুড়ি দুজনকে কয়টা কাজ করতে দিয়েছি, এখনো আপনাদের কাজ করা হলো না বুঝি? খাওয়ার সময় তো সবার আগে, কাজের বেলায় সবার পিছনে নাকি? জলদি করুন, হাত চালান বলছি। বৌমা, আমাকে দিয়ে কাজ করাও ভালো কথা, আজকে তোমার শ্বশুরকেও কাজে লাগিয়ে দিয়েছো। মানুষটার যে ভীষণ বাতের ব্যথা, লোকটা তো মরে যাবে। মরে গেলে মরে যাক, এতদিন ধরে যে আমার স্বামীর কামাই রোজগার খেয়ে আসছেন, এখন কাজের বেলায় যত বাহানা না। এই বাড়িতে যদি থাকতে হয় কাজ করেই খেতে হবে। এতদিন ধরে আমার স্বামীর কামাই আন্ডে পিন্ডে গিলছেন, এখন একটু কাজে লাগুন। ওরে বৌমা, এই বুড়ো শ্বশুর শাশুড়িটার সাথে এত নির্দয় আচরণ করছিস, অথচ ছোট বউ আমাদের কত খেয়াল রাখতো। তোর কথায় আমি ওকে ভুল বুঝে দাঁড়িয়ে দিয়েছি। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না মিনতি। তুমি তো রূপকে কদর করেছো, এখন সেই রূপ তোমায় সাপ হয়ে দংশন করছে। সবই কর্মের ফল। এতদিন পর পূর্ণিমা নিজ বাড়িতে এসে তার হারানো স্মৃতি ফিরে পেয়েছিল। অন্যদিকে পূর্ণিমার মাও তাকে দেখে সুস্থ হয়ে যায়। রে সোনা মা, তুই এতদিন কোথায় ছিলি? মায়ের কথা বুঝি মনে পড়েনি? আমি মানছি আমি তোকে অনেক শাসন করি, তাই বলে তুই আমাদের এতটাই ঘৃণা করিস মা, যে আমাদের থেকে এভাবে 2 বছরের জন্য আড়াল হয়ে গেলি মা? বল। না গো বাবা, বিশ্বাস করো, তোমাদের থেকে আমি এতদিন দূরে থাকতে চাইনি। বাড়ি থেকে বেরিয়ে যাবার পর কিছু দুষ্ট লোক আমার পিছনে
তাদের থেকে বাঁচার জন্যই আমি ছুটে পালাচ্ছিলাম। হঠাৎ আমার মাথায় আঘাত লেগে আমি অজ্ঞান হয়ে যাই। তখন থেকেই তোমার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি আমায় তার নিজের ভালোবাসা আগলে রেখেছে। আমার জন্য আজ সে তার পরিবার ছাড়। এখন তো তুই আবার ফিরে এসেছিস মা। এখন তুই আমাদের ছেড়ে আর কোথাও যাবি না মা। না মা, না বাবা, তোমাদের ছেড়ে আমি আর কোথাও যাব না। তোমরাই তো আমার জীবনের হারিয়ে যাওয়া রত্ন। এত বড় ঘরের মেয়ে তুমি, অথচ আমার পরিবার তোমার সাথে কত অন্যায় করেছে। আমায় তুমি ক্ষমা করে দিও পূর্ণিমা। আমি তোমাকে সম্মানের জীবন দিতে পারিনি। আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। তুমি তোমার মা বাবার সাথে সুখে থাকো পূর্ণিমা। এইসব তুমি কি বলছো রমেশ? তোমার জন্য আমার মেয়ে এতদিন পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছে, তুমি কি করে চলে যাবে? তুমি তো আমার একমাত্র মেয়ের জামাই, আমার ছেলের মতো। আজকে থেকে তুমি আমাদের সাথেই থাকবে। তোমার জন্য আমি আমার আদরের মেয়েকে খুঁজে পেয়েছি। তোমায় আমি জমিদারের দায়িত্ব দিয়ে